এবার আসুন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কি করতে চেয়েছিল? প্রশাসনের ক্ষেত্রে সে কি করতে চেয়েছিল? জেলা পর্যায়ে গভর্নর নিয়োগ দিতে চেয়েছিল। কেন চেয়েছিল? জনগণের ক্ষমতা ঘোড়দৌড়ায়, জনগণের ক্ষমতা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, ঢাকা কেন্দ্রিক যে প্রশাসনিক ক্ষমতা বা আমলাতন্ত্রের জটিলতা ছিল সেটা দূর করার জন্য, এবং যাতে লোকাল গভর্নমেন্ট বা লোকাল জায়গার ক্ষমতাটা যাতে জনগণের হাতে থাকে, জনগণ যাতে এটাকে জনগণের প্রতিনিধি দিয়ে যাতে নিয়ন্ত্রণ করা যায়। এবং একটা মজার বিষয় বলি, তার এই লক্ষ্য, তার এই বিষয়টি কি কিন্তু পরবর্তী সরকার 1981 সালে উপজেলা পরিষদ গঠন করে, অর্থাৎ তার ওই যে টার্গেটটা সেটা কি আংশিকভাবে বাস্তবায়ন করে উপজেলা পরিষদ দিয়ে আমরা এটা পাই, এবং সেটা খুব পপুলার ভাবে আমরা সেটা গ্রহণ করি। ঠিক আছে। এবার আসুন উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে একটা মজার বিষয় বলি, উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে আমরা যেটা শুনেছি, আমরা আমাদের বাপ চাচা অনেকের কাছ থেকে শুনেছি, বাকশালে শেখ মুজিব কি করতে চেয়েছিল জানো? আমার বাপের সম্পত্তি, আমার চাচার সম্পত্তি, আমার মামু বাড়ির সম্পত্তি সব সরকার লই যাবে, সব শেখ মুজিবের লই যাবে, এটা কোনো কথা? তার মানে উৎপাদন ক্ষেত্রে যে প্রক্রিয়া চালু করা হয়েছিল সেক্ষেত্রে গুজবটা মাঠ পর্যায়ে এরকম ছড়াইতে ছিল যে তোমাকে সকল সম্পত্তি, ধন সম্পত্তি সব শেখ মুজিবুর রহমান লই যাবে, সব শেখ মুজিবুর রহমানের সরকার লই যাবে। বিষয়টা কি সেরকম ছিল? চলুন তো বিষয়টা জানি সেটা কিরকম ছিল। বাধ্যতামূলক বহুমুখী গ্রাম সময়বা চালু করে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটানো। পরবর্তী সময়ে বাধ্যতামূলক না হইলেও সময়বা বিপ্লব জনগণ কিন্তু ঠিকই লুফে নিয়েছিল, বোঝে নাই শুধু তারটা। কি ছিল? জমির মালিকানা থাকবে তার নিজেরই, শেখ মুজিব নিয়ে যেত না, সরকার নিয়ে যেত না, জমির মালিকানা থাকবে তার কাছেই। কিন্তু সামগ্রিক দেশে উৎপাদনের ক্ষেত্রে একটা সমবায়, একটা কমিউনিটির মাধ্যমে, একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে চাষাবাদ করার প্রক্রিয়া চালু হবে, এবং আমরা কখন কি উৎপাদন করব সেটা একটা সিস্টেমেটিক আসবে, সরকারের দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত হয়ে। এবং এখানে খাদ্যের দাম কত হবে জাতীয় পর্যায়ে, কোন জায়গায় কোন বছরে কি উৎপাদন করা প্রয়োজন, কি আমাদের দেশের ঘাটতি। সাপোজ পেঁয়াজ ভারত বন্ধ করে দিছে, পেঁয়াজ আমাদের কিনে খাওয়া লাগে, আমাদের 2027 সালে পরিকল্পনা হলো, মনে করেন সাপোজ উদাহরণ 2027 সালে আমরা 26-এ যখন এই জিনিস মোকাবেলা করেছি যে ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে আমরা পেঁয়াজ পাই না, তার মানে আমরা 2027 সালে আমরা আমাদের কতটুকু পেঁয়াজের ঘাটতি, আমরা যে জায়গায় আলু তৈরি করা হইতো সে জায়গায় আলু যদি উদ্বৃত্ত হইতো, আলু যদি বাড়তি হইতো, সেখানে আমরা আলুকে কমায় দিয়ে আমরা পেঁয়াজ চাষ করতাম। আমাদের ঘাটতি পূরণ করতে হবে এবং এই ভারতের থ্রেড থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমাদের সারা বাংলাদেশে কত মেট্রিক টন চালের ঘাটতি, আমাদের কোথায় কোথায় কোনভাবে কিভাবে চাল উৎপাদনের প্রক্রিয়া সামনের দিকে নিয়ে যাওয়া যায়, এইটা হচ্ছে সময় বা প্রক্রিয়ার একটা চাষাবাসের ক্ষেত্রে পরিকল্পনা। এবং এটা আরো মজার বিষয় হচ্ছে আধুনিক যন্ত্রপাতি, সার, যত কিছু আছে সামগ্রিকভাবে সরকার তা সরবরাহ করবে। চাষবাসের প্রক্রিয়া একযোগে এক ধাপে হবে। এখন বিষয় হচ্ছে সরকার যে এত কিছু করতো তখন, তাহলে এটার উৎপাদিত অর্থনীতি, উৎপাদিত পণ্যর বন্টন কি? পণ্যের বন্টনটা ছিল 3 ভাগে বিভক্ত। 1 ভাগ পাবে শ্রমিক, 1 ভাগ পাবে জায়গার মালিক, আর 1 ভাগ যাবে সরকারের কাছে। এখন সরকারের কাছে যে 1 ভাগ যাবে সেটা কি করবে সরকার? সেটা ওই উৎপাদিত বিক্রির অর্থনীতির টাকা দিয়ে এই কৃষিক্ষেত্রেরই আধুনিক যন্ত্রপাতি, কৃষকদের কল্যাণে, কৃষকদের পিছনে ব্যয়, কৃষকদের পিছনে রাখা মানে কৃষি কর্মকর্তা, এদের বিষয়ে খরচা হবে, এবং ওই বাজেটটা নির্ধারিত এখানে। আপনাদের কি এখন ধারণা যে জমির মালিক, যারা জমির মালিক, মূল জমির মালিক, সে যদি চাষাবাস না করে, সে তার জমি যদি আরেকজনকে দিয়ে দেয়, তাহলে উৎপাদিত খাদ্যদ্রব্যের 3 ভাগের 1 ভাগ সে পায়? কি মনে হয় জানেন আপনারা? আমি যতদূর জানি গ্রামগঞ্জের জায়গা জমি এখন বছরটিয়া মানুষকে দিয়ে দেয়, এবং করা কাঠা না জানি কি বলে, সারা বছরের জন্য 1000-1500 টাকা দেয়। কিন্তু ওই জমিতে 10-15 জন কৃষক খেটে তাদের সংসার চলতেছে। আমার কাছে মনে হয়েছিল এটা ছিল একটা চমৎকার সৃজনশীলতা সেই সময়কার সময়, এরকম থিঙ্কিং। ইভেন আমি এখন এরকম থিঙ্ক করি যে আসলে এরকম, আমি সত্যি কথা বিশ্বাস করেন, আমি অর্থনীতিকে এটা আসলে এটা পড়ার আগে আমি এরকম কল্পনা করতেছিলাম। আমি যখন গ্রামে যাই আমি তখন দেখি যে আমাদের বাড়ির আশপাশে অনেক জায়গা শুধু ওই বাগান বলে, এই গাছ টাছ নিজের মতো করে উঠতেছে, নিচে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কিচ্ছু নেই, শুধু উঠান গ্রামে আঙিনা বলে, আঙিনাটুকু ব্যবহৃত হয়, নিজের ঘরটুকু ব্যবহৃত হয়, ওয়াশরুমটুকু ব্যবহৃত হয়, আর বাকি জায়গাগুলো বাড়ির আশপাশে হিউজ পরিমাণে জায়গা একদম পড়ে থাকে। ওতে পরিশ্রম করে কিচ্ছু করা যায় না, করে না। এবং আমি যতদূর মনে করি ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবজি টবজি বেশ ভালো করা যায়। এবং গ্রামগঞ্জ থেকে তো আপনার মনে করেন যে চাষবাস, বিশেষ করে চাল ডাল যে উৎপাদনশীল, এগুলোতে তো অনেক মানুষ বিমুখ।
কিন্তু এই টোটাল প্রক্রিয়াটা যদি একটা জায়গা থেকে নিয়ন্ত্রিত হইতো, যে আমার 5 কাঠা জায়গা, ওনার 10 কাঠা জায়গা, ওনার 15 কাঠা জায়গা, এই সমস্ত চাষবাসের প্রক্রিয়া হবে একই ধাঁচে, একইভাবে, এবং এইটার প্রকৌশলীরা অর্থাৎ কৃষি প্রকৌশলীরা, যারা কৃষি কর্মকর্তা, যারা এগ্রিকালচার পড়াশোনা করে, তারা সারা বাংলাদেশে নিয়ন্ত্রণ করবে, নিজ দায়িত্বে পরিচালনা করবে। আমাদের কৃষকরা কয়জন কৃষি কর্মকর্তাকে নিয়ে আসে, দেখেন তো আমাদের এই ক্ষেত্রে কি করা যায়, কি করা যায়। 10 বছর একজন কেউ আনে না, পরিবর্তন হয় না। তাদের যে প্রকল্প আছে, তারা সরকারিভাবে কিছু প্রকল্পের কাজ করে, কিছু জায়গা জমির কিছু উৎপাদনশীল বীজ টিজ খাদ্যের উৎপাদন করে। মাঠ পর্যায়ে কিন্তু একদম পর্যাপ্ত এই চাষাবাসটা হয় না। আপনি বাংলাদেশে কৃষি ইউনিভার্সিটি, বাংলাদেশে কৃষি কলেজ, এদের যে গবেষণামূলক মাঠে যে ধরনের চাষবাস যেভাবে পরিচ্ছন্নতা হয় এখানকার কর্মকর্তা এবং শিক্ষার্থীদের দিয়ে, সেই চাষবাস কি আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে সেইভাবে পর্যবেক্ষণ করে হয় না। কিন্তু এটাকে আমরা কি খাওয়াই দিছি না, হ্যাঁ, জায়গা জমি সব সরকার নিয়ে যায়। এবং এই বন্টন প্রক্রিয়াকে যদি আপনি আরো ভালোভাবে চিন্তা করেন, তাহলে শ্রমিকের সাথে, কৃষকের সাথে, জায়গার মালিকের সাথে বৈষম্যটা একেবারে কিভাবে ব্যালেন্স হয়ে যেত। আমাদের দেশে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি যে চা বাগানে একজন শ্রমিক সারা দিন পাতা তোলার পরে সে 178 টাকা পায়, যেটা ভয়াবহ দুঃখজনক, খুবই কষ্টের, চিন্তাই করা যায় না। কিন্তু এখন চিন্তা করে দেখেন তো, ওই চা বাগানে বাৎসরিক উৎপাদনের বিকৃত মালের অর্থ 1/3 ওই শ্রমিকদের মধ্যে বন্টন হইতো। বিষয়টা কি চিন্তা করে দেখেন তো, ওই শ্রমিকদের মধ্যে 1/3 অর্থনীতি বা টাকা পয়সা বন্টন হইতো, তাহলে বৈষম্যটা কোথায় চলে যেত? দারিদ্র দূরীকরণের প্রক্রিয়াটা এখান থেকে আসতো কিনা? আরো অনেক অজস্র সুন্দর সুন্দর উদাহরণ আছে। এটা থেকে মধ্যভোগী, যারা মধ্যসত্ত্বাভোগী, এগুলো বিলুপ্ত হয়ে যেত। সিন্ডিকেট করে যারা জিনিসের দামপত্র বাড়িয়ে দেয়, এরা বিলুপ্ত হয়ে যেত। রাস্তার ট্রান্সপোর্টের চাঁদা বন্ধ হয়ে যেত। কিভাবে? মধ্যভোগী সত্তা, তারা মাল কেনার পরে কোথাও স্টক করার পরে সুযোগ বুঝে দাম বাড়ায় বাজারে ছেড়ে দেয়। এটা কি সম্ভব ছিল? কারণ এটার তো বিক্রয়ের দামও নির্ধারণ করতো সরকার। এরপরে এটা ট্রান্সপোর্টের চাঁদা কেন বন্ধ হইতো? কারণ এই ট্রান্সপোর্টের এই খাদ্যদ্রব্য বাংলাদেশের যে অঞ্চল থেকে যেখানে যেত, যেখান থেকে যে অঞ্চলে যেখানে যাইতো, সবাই মনে করতো যে এটা সরাসরি সরকার নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়া। তো সরকারের কাছ থেকে চাঁদা নিত লোকাল লোকরা। পটুয়াখালী থেকে মনে করেন যে একটা সবজি ঢাকা আসতেছে, এটার 1/3 কার? সরকারের। ওই ট্রাক থামাইয়া কে চাঁদাবাজি করতো? সিন্ডিকেট থাকতো। সিন্ডিকেট কিভাবে থাকতো? জনগণ তো পুরোপুরি ভাবে ওই বছর জেনেই যেত যে এই 2026 সালে চালের দাম এত টাকা, ডালের দাম এত টাকা, তেলের দাম এত টাকা, অমুকের দাম এত টাকা, খুচরা বিক্রি মূল্য এত, নাকি উৎপাদনশীল জায়গা থেকে এত টাকা বিক্রি এবং খুচরা বিক্রি এত।